আরে টোনা, চললি কোথায়? জমিতে যেতে হবে, আজকের মধ্যে প্রধান মশাইয়ের জমি চাষ করতে হবে। তা এত সুন্দর করে সেজে কোথায় যাচ্ছিস শুনি? আমার নতুন চাকরি হয়েছে, তাই চাকরিতে যাচ্ছি। তোর মতো আমাকে জমি চাষ করতে হবে না, বুঝলি? সবই কপাল রে, আজ ভাগ্য দোষে অন্যের জমিতে চাষ করে সংসার চালাতে হচ্ছে। যাকগে, চলি রে। এরপর কালু তার বাইকে করে চলে যায় আর টোনা তার ট্রাক্টর নিয়ে জমিতে চলে যায় আর জমিতে চাষাবাদ করতে থাকে। আজ বড্ড রোদ পড়েছে, যদি আমি আজ পড়াশোনা করতাম তবে কালুর মতো আমিও চাকরি করতাম, তবে আর কষ্ট করে অন্যের জমি চাষ করতে হতো না। সবই আমার পোড়া কপাল। টুকি টুকি স্কুল ব্যাগ এসে গেছে, নিচে নেমে আয়। তোরা নিচে দাদা, আমি স্কুল ব্যাগ নিয়ে আসছি। এরপর টুকি স্কুল ব্যাগ নিয়ে বন্ধুদের সাথে স্কুল ভ্যানে উঠে পড়ে। এভাবে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে। টোনা জমির সব কাজ শেষ করে বাড়িতে ফিরে আসে। এই নাও, জলটুকু খেয়ে নাও। আজ তোমার উপর দিয়ে অনেক খাটাখাটনি গেছে, তাই না? সবই আমার পোড়া কপাল গো। আজ পড়াশোনা করিনি বলে আমার ভাগ্য এত খারাপ। আমার ভাগ্যটা সত্যি খুব খারাপ। এভাবে বলো না টোনা, এমনও অনেকে আছে যারা দরিদ্র পরিবার থেকে তাদের পরিশ্রমের ফলে সফলতা এনেছে। আমি মনে করি পরিশ্রমের দ্বারা তুমি একদিন ঠিক সফল হবে। কোথায় আর সফল হতে পারছি? কত কষ্ট করে ফসল ফলাই, কিন্তু তার তো ন্যায্য দামই পাই না। ধৈর্য হারা হয়েও না টোনা, তোমার কর্মের ফল একদিন তোমার ভাগ্যের চাকা ঠিক ঘুরিয়ে দিবে। এই যা, লোডশেডিং হয়ে গেল। পাশের ঘরে তো টুকি পড়াশোনা করছে, যাই হারিকেনটা দিয়ে আসি। এরপর টুনি হারিকেন হাতে টুকির কক্ষে যায় আর হারিকেনটা টুকি টেবিলের উপরে রেখে দেয়। হারিকেন দিয়ে গেলাম, এবার মনোযোগ দিয়ে পড়াশোনা কর, কেমন? আচ্ছা ঠিক আছে মা। আমাদের চারপাশে যা কিছু রয়েছে তা নিয়ে আমাদের পরিবেশ। আমরা সব সময় পরিবেশকে দূষণমুক্ত রাখবো। আরে টোনা দাদা, এবার তো তোমার জমিতে ভালো ধান হয়েছে। ভালো ধান হলে আর কি হবে, দাম তো আর পাই না। এত পরিশ্রম করে ফসল ফলাই, কিন্তু ফসলের ন্যায্য দামই পাই না। আমার মনে হচ্ছে এবার তুমি ভালো টাকা পাবে। তোমার ফলন অন্য কারোর তুলনায় অনেক বেশি ভালো হয়েছে। মনে হচ্ছে এবার জমির পেছনে অনেক পরিশ্রম করেছো। তা তো করেইছি। ওই তো ভ্যান এসে গেছে, সব ফসল বাড়ি নিয়ে যেতে হবে। তারপর সব ফসল টোনা বাড়িতে নিয়ে আসে। এভাবেই দুদিন কেটে যায়। দুদিনের মধ্যেই টোনা টুনি সকল ধান মাড়াই করে বস্তায় ভর্তি করে রাখে। টোনা সব ধান ভর্তি বস্তা নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। এই গাছটা দেখতে কি অদ্ভুত, মনে হচ্ছে এটা কোনো দৈবিক গাছ। এর মাঝে নিশ্চয়ই কোনো জাদু শক্তি আছে। ছোটবেলায় দিদার কাছে দৈবিক গাছের অনেক গল্প শুনেছি। দিদা তো বলতো এসব গাছের কাছে যা চেয়ে মানত করা হতো তাই পূরণ হয়ে যেত। তবে আমিও কিছু মানত করি। হে দৈবিক গাছ, আমি তোমার কাছে আশীর্বাদ প্রার্থনা করছি যেন আমার সব ফসল শহরে বিক্রি হয়ে যায়। যদি আমার সব ফসল ভালো দামে বিক্রি হয় তবে আমি তোমার কাছে শহরের বিখ্যাত জিলাপি দিয়ে যাব। টোনা গাছের সামনে এসব প্রার্থনা করে আবারও ভ্যান গাড়ির কাছে চলে যায় আর ভ্যান চালিয়ে সেখান থেকে চলে যায়। দাদা, আমি আপনাকে ফোন করেছিলাম। আমি গ্রামের বন থেকে এসেছি। এই ভ্যানের সব ধান আমি নিজেই আমার জমিতে চাষ করেছি। দেখি দেখি আগে ধানগুলো। এরপর ঈগল একটা বস্তার মুখ খুলতেই সে চকচকে ধান দেখতে পায়। বাহ, ধানগুলো তো অনেক চকচকে। তা সব ধানের দাম কত? 5,000 বললে সব ধান দিয়ে দিব। দাদা, আমি আর কি বলবো, আপনি গুরুজন, আপনি বলুন আপনি কত টাকা দিবেন। ধানগুলো দেখে তো ভালোই মনে হচ্ছে, পরিমাণেও বেশি আছে। আমি এই ধানগুলোর জন্য তোমাকে 8,000 টাকা দিব। ঈগলের মুখে এ কথা শুনে টোনা তো অবাক হয়ে যায়। আমি বুঝতে পেরেছি, এ সব কিছু ওই দৈবিক গাছের জন্য হয়েছে। ওই গাছের আশীর্বাদের জন্য আজ আমার দ্বিগুণ লাভ হলো। যাই, বড় দোকান থেকে জিলাপি নিয়ে ওই গাছের কাছে দিয়ে আসি। দৈবিক গাছ, আজ তোমার আশীর্বাদে আমার সব ফসল বিক্রি হয়েছে।
তাই তোমার জন্য আমি এই জিলাপি এনেছি। আজকের পর থেকে আমি সব সময় তোমার কাছে আশীর্বাদ নিতে আসব। এই বলে টোনা সেখান থেকে চলে যায়। বাবা, এখন তো আমাদের আর কোনো অভাব নেই। বাবা, আমি বইয়ে একটা গোলাপ ঘরের ছবি দেখেছি। জানো তো, সেই গোলাপ ঘরে আবার লাল সিঁড়িও রয়েছে। তুমি আমাদের ঘরটা ওভাবে তৈরি করো না বাবা। গোলাপ ঘরে লাল সিঁড়ি, এমন ঘর এখানে কারোই নেই। আচ্ছা ঠিক আছে, আমি আজকেই মিস্ত্রি ডাকছি। মিস্ত্রি ডেকে তোর মনের মতো ঘর তৈরি করে দিব, কেমন? কি মজা, কি মজা, আমাদের গোলাপ ঘর হবে। আমার গতদিনের প্রার্থনা দৈবিক গাছ শুনেছে। ওই গাছের জন্যই আজ আমি এত সফল ব্যবসায়ী। টুনি, তোমাকে যে নাড়ু বানাতে বলেছিলাম, নাড়ুগুলো নিয়ে এসো তো। এরপর টুনি এক ঝুড়ি ভর্তি করে নাড়ু এনে টোনাকে দেয়। আর টোনা সেই নাড়ু নিয়ে গাছের নিচে রেখে দেয়। আর যখন টোনা চলে যেতে ধরে, তখন গাছ কথা বলে ওঠে। টুনা, টুনা, দাঁড়াও। কে কে ডাকলো আমায়? আমি গাছ, আমি তোমাকে ডেকেছি। তবে আমার ধারণাই ঠিক, সত্যি এটা একটা দৈবিক গাছ। এই গাছের দর্শন পেয়ে আমি একেবারে ধন্য। টোনা, এটা তোমার ভুল ধারণা। আমি কোনো দৈবিক গাছ নই। আমি অন্য গাছের মতোই সাধারণ। আমি অন্য গাছের থেকে আলাদা দেখতে। এটা আমার প্রাকৃতিক রূপ, আর এর জন্য আমার কোনো বিশেষ শক্তি নেই। আমি তোমার জন্য কিচ্ছু করিনি। তোমার সফলতার পেছনে আমার হাত নেই। তুমি শুধু শুধু আমাকে মিষ্টি দিয়ে যাও, এতে আমি একটুও খুশি হই না, বরং আমি বিরক্ত হই। তোমার এসব মিষ্টির জন্য আমাকে পিঁপড়েরা খুব জ্বালাতন করে। তবে তুমি যদি এসব না করো, তবে আমার এত উন্নতি। তোমার এত উন্নতি তোমার পরিশ্রমের জন্য হয়েছে, আমার জন্য নয়। তোমার পরিশ্রমই তোমার সফলতার চাবিকাঠি। তুমি অযথাই আমার ওপর অন্ধবিশ্বাস করেছো। গাছের এমন কথা শুনে টোনা তার নিজের ভুল বুঝতে পারে। আর সে লক্ষ্য করে পিঁপড়েরা তার নাড়ুগুলো খাচ্ছে আর গাছের গোড়ায় চলাফেরা করছে। তোমার এসব নাড়ু তুমি নিয়ে যাও, আর আমার কাছে আর কখনো এসো না। এরপর টোনা নাড়ুগুলো নিয়ে চলে যায় আর টুনিকে সব কথা খুলে বলে। গাছ একদম ঠিক বলেছে, তোমার পরিশ্রম আর সততা আজ তোমাকে সফলতার চূড়ায় পৌঁছে দিয়েছে। তো বন্ধুরা, আমাদের সকলের উচিত নিজেদের পরিশ্রমের উপর ভরসা রাখা, কোনো অন্ধবিশ্বাসের উপর নয়। এমন এসব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন